দেখো উচ্চতর গণিতে আমাদের দ্বিতীয় পত্রের যে স্থিতিবিদ্যা অধ্যায়, অষ্টম অধ্যায়, সেই অধ্যায়ের যে বোর্ড কোয়েশনের সমাধানের ধারাবাহিকতায় আমরা আজকে তোমাদের সাথে আমি যে সিলেট বোর্ড 2023 সালের কোয়েশনটা নিয়ে আলোচনা করবো। সিলেট বোর্ড 2023 সালের কোয়েশনটা একটু সহজ, তুলনামূলক যে আমাদের পূর্বে যে কোয়েশনগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই কোয়েশনগুলো থেকে সিলেট বোর্ড 2023 সালের কোয়েশনটা অনেক সহজ। তাহলে এখানে ক নম্বর কোয়েশনটা কি বলা আছে? ক নম্বর কোয়েশনটা বলা আছে যে দুইটি সমান বলের লব্ধির বর্গ বল দুইটির গুণফলের 3 গুণের সমান হলে বল দুটির অন্তর্ভুক্ত কোণ কত? কি বলছে? দুইটা সমান বলের লব্ধির বর্গ, ঠিক আছে, বল দুটির গুণফলের 3 গুণের সমান। একটু পেঁচাইছি, এটা আর কিছু না। মনে করো দুইটা সমান বল, এখানে বলা হয়েছে যে দুইটা সমান বল। ক নম্বর কোয়েশন দেখো, যে ক নম্বর কোয়েশনে যে দুইটি সমান বল দুইটা কি সমান, একটু ভালো করে, বল দুইটা সমান এবং বলের লব্ধির বর্গ এবং বল দুইটির গুণফলের 3 গুণ, এই 3টা কন্ডিশন এখানে দেওয়া আছে। ঠিক আছে, 3টা কন্ডিশনের উপরে আমরা কোয়েশনটা সলভ করব। তাহলে দুইটা সমান বল, মনে করো যে দুইটা সমান বল, একটা বল হচ্ছে আমাদের এটা, এই হচ্ছে আমাদের একটা বল যেটা হচ্ছে পি বল, আর একটা বল হচ্ছে ধরো মনে করো যে এটা হচ্ছে আমাদের অপর একটা বল যেটা হচ্ছে কিউ বল, কিউ না, এটাও পি বলি, দুইটা সমান বলে নিচ্ছি। দুইটা সমান বলের লব্ধি, তাহলে লব্ধিটা কোন দিকে হবে? অবশ্যই আমার এখানে বড় বল, যেহেতু দুইটা সমান বল তাহলে মাঝ বরাবর যাবে লব্ধি, তাহলে এ হচ্ছে আমাদের লব্ধিটা, একটা লব্ধি। ঠিক আছে, তাহলে দুইটা সমান বলের লব্ধি আমাকে যেটা করতে হবে যে দুইটা সমান বলের লব্ধি কত ধরে নিচ্ছি? আর ধরে নিচ্ছি। ঠিক আছে, দুইটা সমান বলের লব্ধিটা আমাদের আর ধরে নিচ্ছি। সমান হলো অন্তর্ভুক্ত কোণ, তাহলে অন্তর্ভুক্ত কোণটা কি? কার অন্তর্ভুক্ত কোণ? দুইটা বলের মধ্যবর্তী কোণ, মানে এটাকে আমরা আলফা ধরে নিচ্ছি। তাহলে এখন যদি আমরা সামান্তরিক বলের সূত্র অনুসারে পাই, তাহলে আমরা একটু ভাষাগত লিখে নেই যে পি মানের দুইটা সমান বলের লব্ধি ও বিন্দুতে ক্রিয়াশীল। ঠিক আছে না? অথবা এভাবে বলো যে ও বিন্দুতে ক্রিয়াশীল, মনে করি ও বিন্দুতে ক্রিয়াশীল পি মানের দুইটা সমান বলের লব্ধি, পি মানের দুইটা সমান বলের লব্ধি কত? আর, এটা আমরা ধরে নিচ্ছি, এবং বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? আলফা। ক্লিয়ার? এ ধরুন, তাহলে আমাদের সামান্তরিকের সূত্র অনুসারে যে সামান্তরিক সূত্রের লব্ধির মান কত? যে লব্ধির মান, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত হবে? রুট ওভার কি পি স্কোয়ার, অপর দুই বলের বর্গের সমষ্টি, তো অপর দুই বল কোনটা? পিপি, তাহলে ইন্টু হচ্ছিল 2 ইন্টু 2 বলের গুণফল, মানে হচ্ছিল পি ইন্টু হচ্ছিল পি ইন্টু হচ্ছিল কস অনুপাত কার? কোন কোণের? দুইটা অ্যাঙ্গেলের মধ্যবর্তী কোণের কজ অনুপাত। তাহলে এটাকে যদি আমরা একটু সমাধান করি যে আর স্কোয়ার ইকুয়াল টু, যে এখানে আর স্কোয়ার দিলে তো রুট হবে না। ঠিক আছে, আর ইজ ইকুয়াল টু কত আসে? আর ইজ ইকুয়াল টু হচ্ছিল রুট ওভার 2p স্কোয়ার প্লাস হচ্ছিল 2p স্কোয়ার কজ আলফা। এটা আমরা 1 নং ইকুয়েশন দ্বারা রেখে দিলাম। এই পর্যন্ত হচ্ছে আমাদের একটা কাজ। এখন আসো প্রশ্ন মতে কি বলছে? যে দুইটা সমান বলের লব্ধির বর্গ, তাহলে দুইটা সমান বলের লব্ধির বর্গ, তাহলে লব্ধিটা আমরা কত ধরছি? আর, তাহলে আর এর বর্গ এর সমান হবে বল দুইটির গুণফলের 3, তাহলে বল দুইটাকে একটা হচ্ছে পি বল, এইটাও পি বল, এটাও পি বল, বল দুইটির গুণফলের 3 গুণের সমান। ঠিক আছে, বল দুইটার গুণফলের 3 গুণের সমান, এটা হচ্ছে আমাদের প্রশ্ন মতে কন্ডিশন, যে গুণফলের 3 গুণের সমান হলে। তাহলে এখান থেকে যদি আমরা সমাধান করি, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছিল 3p স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই জায়গায় এসে আইনা যদি আমরা এখন আর এর মানটা বসায় দেই, তাহলে আসে যেটা স্কোয়ারে আর রুটে চলে যাবে, থাকবে হচ্ছে রুট ওভার, দেখো 2p স্কোয়ার প্লাস হচ্ছিল 2p স্কোয়ার কজ আলফা। ঠিক আছে, আর এর মান হচ্ছে আমাদের এটা, তার উপরে আছে কি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 3p স্কোয়ার। ঠিক আছে না? তাহলে বা আমরা রুটে স্কোয়ারে চলে যাবে, থাকবে হচ্ছিল 2p স্কোয়ার, এরপরে প্লাস হচ্ছে 2p স্কোয়ার কজ আলফা। ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত? 3p স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 2p স্কোয়ার কজ আলফা ইজ ইকুয়াল টু 2pটা দুই পাশে পাঠাই, তাকে হচ্ছে হলো 3p স্কোয়ার মাইনাস কত? 2p স্কোয়ার, এটা থাকে। তাহলে এখান থেকে আমাদের যেটা থাকবে, 3টা থেকে 2টা চলে গেলে একটা থাকবে, তাহলে আমরা লিখতে পারি 1p স্কোয়ার শুধু। এখন যদি আমরা যে বা এটা দ্বারা এটাকে ভাগ করে দেই, তাহলে কি আসে? যে কজ আলফা ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই হচ্ছে কত? 2p স্কোয়ার। ঠিক আছে, তাহলে ইজ ইকুয়াল টু যেটা আসে সেটা হচ্ছে পি স্কোয়ার কাটাকাটি 1/2 ইকুয়াল টু কত লেখা যায়? কস কত ডিগ্রি মান? 60 ডিগ্রি মান। ঠিক আছে, কস 60 ডিগ্রি মান। তাহলে উপরে যদি কস সেকেন্ড বাদ দিয়ে দেই, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। এ হচ্ছে আমাদের আনসারটা। ঠিক আছে, ক নম্বর কোয়েশ্চেনটা
তুলনামূলক একটু প্যাচ আছে আমাদের বিগত সালে যে প্রশ্নগুলো মানে আলোচনা করছে, এখানে ক নম্বর কোয়েশ্চেনটা একটু সহজ ছিল। ঠিক আছে, এর পরবর্তীতে আসো আমাদের ক নম্বর কোয়েশ্চেন। ক নম্বর কোয়েশ্চেনে কি বলছে, এক হতে পি কিউ আর বল তিনটা সাম্যাবস্থায় থাকলে প্রমাণ করো যে এই তত্ত্বটা। হ্যাঁ, কি প্রমাণ করতে হবে? পি বাই এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, কিউ বাই বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর বাই সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে কোথায় থেকে? 1 নং থেকে। 1 নং চিত্রটা কি? এই চিত্রটা হচ্ছে আমাদের 1 নংয়ের চিত্রটা। তাহলে আমরা 1 নংয়ের চিত্রটা একটু আঁকি। তাহলে দেখো যে চিত্র হতে ত্রিভুজ হলো পরিকাণ্ড, তার মানে আমাদের চিত্রটা একটু আঁকি। চিত্রটা আঁকার জন্য আমরা প্রথমে মনে করো এ হচ্ছে যে আমাদের চিত্রটা, ঠিক আছে, সেই মতো চিত্রটা আঁকলাম। তাহলে এখানে ও কেন্দ্রটা পরিচয় কি দেওয়া আছে? ও কেন্দ্র হচ্ছে হলো পরিকাণ্ড, তার মানে চিত্রটা হচ্ছে পরিকাণ্ড। এখন কথা হচ্ছে আমরা পরিকাণ্ড কিভাবে আঁকি। আমি আগে বললে নেই পরিকাণ্ডটা কিভাবে, যেহেতু আমি চিত্রটা আগে আঁকছি, ঠিক আছে, কারণ চিত্রটাকে সুন্দর করতে হবে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আর কি। তাহলে আমাদের এখন যে কাজটা করতে হবে যে এটার পরিকাণ্ড আঁকতে হবে। তাহলে পরিকাণ্ডটা কি আমি আগে বুঝি, যে ওটা হচ্ছে আমাদের পরিকাণ্ড। এখানে বলা আছে যে ও হলো কি, ও হচ্ছে বলা আছে ও হচ্ছে কি, ও হচ্ছে হলো তোমার পরিকাণ্ড। এই হচ্ছে আমাদের চিত্রের কথাটা বলা আছে। তাহলে ও যদি পরিকাণ্ড হয়, ও বিন্দুটা যেটা, এটা হচ্ছে আমাদের পরিকাণ্ড। তাহলে এখানে ও পরিকাণ্ড হলে পরিকাণ্ড কেমনে তৈরি হয়, আগে আমরা চিত্রটা সম্পর্কে আলোচনা করি। যে মনে করো একটা ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ, মনে করো এই হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের পরিকাণ্ড আঁকতে হবে। মনে করো এই যে এ আছে, এই ত্রিভুজের শীর্ষবিন্দু নাম দেওয়া আছে, এটা হচ্ছে এ শীর্ষবিন্দু, আর এটা হচ্ছে বি শীর্ষবিন্দু, এটা হচ্ছে সি শীর্ষবিন্দু, ঠিক আছে না? তাহলে এই এবিসি ত্রিভুজের আমরা পরিকাণ্ড আঁকবো। হ্যাঁ, যেহেতু এখানে পরিকাণ্ডের কথা বলা আছে, পরিকাণ্ড আঁকতে হলো ত্রিভুজের 3টা বাহু থাকে। ত্রিভুজের 3টা বাহু, 3টা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, 3টা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করবে ওই বিন্দুটাকে বলা হবে ওই ত্রিভুজের পরিকাণ্ড। তার মানে কি, এই একটা ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক মানে ত্রিভুজটাকে বাহুটাকে সমদ্বিখণ্ডিত করবে, প্লাস এই বাহুটার উপর কি হবে? লম্ব হবে। ঠিক এরকম ভাবে এটা লম্ব সমদ্বিখণ্ডক যদি এখন আমি আঁকি, তাহলে এটা লম্ব সমদ্বিখণ্ডকটা মনে করো যে এই হচ্ছে আমাদের লম্ব সমদ্বিখণ্ডকটা, আর এটা লম্ব সমদ্বিখণ্ডকটা যদি আঁকি, তাহলে এই হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকটা। এই 3টা বাহু যে বিন্দুতে ছেদ করবে, মনে করো যে এই বিন্দুতে ছেদ করলো, এই বিন্দুতে ছেদ করলো, তাহলে এটা হবে ওই ত্রিভুজের পরিকাণ্ড। তাহলে আমি আবার বলতেছি ত্রিভুজের পরিকাণ্ডটা কি, যে একটা ত্রিভুজের 3টা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, একটা ত্রিভুজের 3টা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করবে এটা হচ্ছে পরিকাণ্ড। এই কেন্দ্রকে নিয়ে এখান থেকে ও এ পরিমাণ বা ও বি বা ও সি যেটাই বলো, ও বি বা ও সি, এরপরে ও এ, এই তিনটাই সমান। মনে করো যে ও এ, ও বি, ও সি তিনটা কি সমান। কি এটা যদি ও হয়, ঠিক আছে, তাহলে এখান থেকে ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি তিনটাই সমান হবে। কেন সমান হবে? কারণ এইটাকে কেন্দ্র করলে এই যে এখান থেকে এই 3টা শীর্ষ দেয়া কি করবে? একটা বৃত্ত আঁকা যাবে। কথা বুঝতে পারছো? এই 3টে শীর্ষ দিয়ে কি করা যাবে? একটা বৃত্ত আঁকা যাবে। ওই বৃত্তটাকে বলা হয় পরিবৃত্ত। তাহলে আমাকে এখানে যে বৃত্তটা দেওয়া আছে এই বৃত্তটা হচ্ছে পরিবৃত্ত, আর এখানে যে ওটা আছে এটা হচ্ছে পরিকেন্দ্র। তাহলে এখান থেকে চিন্তা করো যে কেন্দ্র থেকে ব্যাসার্ধের পরিমাণ দূরত্ব, কেন্দ্র থেকে ব্যাসার্ধ পরিমাণ দূরত্বটা কি বৃত্তের ব্যাসার্ধ হয় না? তাহলে যেহেতু এটা বৃত্তের কেন্দ্র, এখান থেকে এই পর্যন্ত কি পরিধিবন্ধ দূরত্ব ব্যাসার্ধ, এখান থেকে পরিধিবন্ধ দূরত্ব ব্যাসার্ধ, এখান থেকে পরিধিবন্ধ দূরত্ব ব্যাসার্ধ। তাহলে এই যে ব্যাসার্ধগুলো কি হয়? বৃত্তের সমান হয়। এই কারণে কেন্দ্র থেকে পরিকেন্দ্র থেকে প্রত্যেকটা ত্রিভুজের শীর্ষ কি হবে? সমান হবে, দূরত্ব সমান হবে। এখন প্রশ্নে বলা আছে যে এই যে 3টা শীর্ষ আমরা এগুলো এখন প্রয়োজন নেই, আমাদের চিত্রে এগুলো প্রয়োজন নেই, আমাদের যে কাজ করবে কাজে এটা প্রয়োজন নাই, এই কারণে এগুলো আমাদের দেওয়া হয়নি। তাহলে আমাদের এতটুকু চিত্র দেওয়া আছে। তাহলে এইখানে ওয়ে বরাবর একটা বল কাজ করতেছে, সেই বলটা হচ্ছে পি বল। আর ওবি বরাবর যে বলটা কাজ করতেছে সেটা হচ্ছে কিউ বল। আর ওসি বরাবর যে বলটা কাজ করতেছে সেটা হচ্ছে আর বল। 3টা বল কি আছে? সাম্যাবস্থায় আছে। যে এক হতে পি কিউ বল 3টি সাম্যাবস্থায় থাকলে প্রমাণ করো যেটা। তার মানে বল 3টা কি আছে? সাম্যাবস্থায় আছে। কোন বিন্দুতে সাম্যাবস্থায় আছে? ও বিন্দুতে সে কি করছে? সাম্যাবস্থা সৃষ্টি করছে। এখন 3টা বল 3 দিকে কাজ করতেছে, তাহলে সাম্যাবস্থা। আমরা একটু এই জায়গাটা একটু আমরা গুলাই ফেলাই, কারণ হচ্ছে আমরা এটা হচ্ছে দ্বিতীয় অনুশীলনীর অঙ্ক। আমাদের এই অঙ্কটা হচ্ছে দ্বিতীয় অনুশীলনী। তৃতীয় অনুশীলনী তো 3টা বল কাজ করে ত্রিভুজের ক্ষেত্রে, পরিকেন্দ্র, অন্তঃকেন্দ্র, লম্বকেন্দ্র, 3টা ক্ষেত্রেই আমাদের দ্বিতীয় ত্রিভুজ। সেখানে বলা থাকে যে সদৃশ অথবা বিসদৃশ সমান্তরাল। 3টা বল কিভাবে কাজ করবে? একটা হচ্ছে সদৃশ, যদি আমাদের বলগুলো এইভাবে কাজ করতো, যে এদিকে কাজ করতো, তখন এটা সদৃশ
কি হইতো সমান্তরাল। আবার যদি কোনো একটা বল বিপরীত দিকে কাজ করতো, হয়তো সদৃশ অথবা বিপরীত দিকে দুই কাজ করে, তাহলে বিসদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে হয়। কিন্তু এখানে যে বলটা কাজ করতেছে, যে বলটা হচ্ছে তিন দিকে কাজ করতেছে, যেটা সদৃশ না, সমান্তরাল না, বিপরীতমুখী। ঠিক আছে, তাহলে আমাদের কথা হচ্ছে এটা হচ্ছে লামির উপপাদ্যে কাজ করবে, যেটা আমাদের সেকেন্ড অনুশীলনের কথা। তাহলে আমরা কি চিত্রটা বুঝছি? তাহলে এখানে একটু বর্ণনা দিতে হবে যে তিনটা বল আমাদের অবিন্দুতে কি আছে, সাম্যাবস্থায় সৃষ্টি করছে। তাহলে সাম্যাবস্থায় সৃষ্টি করলে যে তিনটা ভিন্ন রেখা ক্রিয়া রেখা বরাবর, মনে করো যে তিনটা ভিন্ন ক্রিয়া রেখা বরাবর, যে মনে করো এই যে এই রেখা বরাবর একটা বল কাজ করতেছে, এই রেখা বরাবর একটা বল কাজ করতেছে, এই রেখা বরাবর একটা বল কাজ, তাহলে কি তিনটা কি রেখাটা কি তিনটা ভিন্ন বরাবর ক্রিয়া করতেছে, বল তিনটা কি তিনটা ভিন্ন বরাবর ক্রিয়া করতেছে, এবং এই বল তিনটা একই বিন্দুতে কি আছে, কার্যত আছে বা ক্রিয়াশীল, একই বিন্দুতে কি ক্রিয়াশীল। তাহলে বল তিনটা কি করছে, সাম্যাবস্থায় সৃষ্টি করছে। তাহলে সাম্যাবস্থায় সৃষ্টি করলে আমরা লামির উপপাদ্যটা প্রয়োগ করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের চিত্রের পরিচয়টা। এখন আসো আমরা অঙ্কেতে যাই। তাহলে চিত্রের পরিচয় দিলাম, এখন আমাদের একটু ভাষাগত লিখতে হবে। ভাষাগতটা কি লিখবো, যে ক নম্বর কোয়েশ্চেনটা একটু দেখো, যে ক নম্বর কোয়েশ্চেন, যে তাহলে ক নম্বর কোয়েশ্চেনে বলা আছে যে তাহলে একটু বর্ণনা লিখি, মনে করি একটু বর্ণনা দিতে হবে, যেহেতু এখানে বর্ণনা নাই, যে এবিসি ত্রিভুজের মনে করি না তো, দেওয়াই আছে তো, ঠিক আছে না। তাহলে এবিসি ত্রিভুজ এ বি সি এর, ঠিক আছে, ও এ কমা ও বি কমা ও সি বরাবর ক্রিয়াশীল, ঠিক আছে, যথাক্রমে পি কিউ, ও এ বরাবর পি, ও বি বরাবর কিউ এবং সি বল তিনটি, ঠিক আছে, তিনটি ও বিন্দুতে সাম্যাবস্থা সৃষ্টি করে, ও বিন্দুতে কি সাম্যাবস্থায় আছে বা সৃষ্টি করে, তাই আছে লেখো, সাম্যাবস্থায় আছে, ঠিক আছে। এটা আমরা লিখতে পারি যে এবিসি এর ও এবং ওসি বরাবর ক্রিয়াশীল, যথাক্রমে পি কিউ সি বল তিনটে কি ও বিন্দুতে সাম্যাবস্থায় আছে। তাহলে একই বিন্দুতে যদি তিনটা বল ভিন্ন রেখা বরাবর সাম্যাবস্থায় থাকে, ঠিক আছে, তাহলে আমরা লামির উপপাদ্য অনুসারে বলতে পারি যে লামির উপপাদ্য অনুসারে, তাহলে লামির উপপাদ্য অনুসারে কি বলবো, যে কোনো বল, তার মানে আমরা পি নিচ্ছি, যে কোনো বল পি, তার বিপরীত সাইন লিখে নেই পি কিউ সাইন, এরপরে হচ্ছে হলো আর, ঠিক আছে, সাইন। তাহলে এখন পি বল কোনটা, এটা তার বিপরীত কোণ দুইটা কোনটা, বিপরীত দুই বলে কোণ মানে হচ্ছে কিউ এবং আর এর কোণ, তার মানে সাইন কিউ টু পি আর, ঠিক আছে। এরপরে কিউ বল, তার মানে বিপরীত কোণ পি এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল মানে এটা, ঠিক আছে, পি আর। এরপরে সাইন কত আর বল মানে হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, পি টু পি কিউ এর মধ্যবর্তী কোণ। এ হচ্ছে কাজটা। এখন এ পর্যন্ত ইজি, যে আমরা এই পর্যন্ত কাজটা কি করা হয়েছে সেটা আমাদের ইজি, এটা আমাদের বুঝতে কোনো প্রবলেম হয় না। কিন্তু একটু জিনিস চিন্তা করবা যে এরপরে কাজটা কি করতে হবে, আমাদের প্রমাণটা কি করতে হবে, ওই দিক থেকে আমরা ওইভাবে মুভ করব। প্রমাণটা হচ্ছে যে পি বাই এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার, মানে এখানে এ বি সিটা হচ্ছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। এখানে যে স্মল এ বি সিটা আছে, এখানে যে স্মল এ বি সি আছে, এটা হচ্ছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা যদি এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগুলো একটু প্রকাশ করি, তাহলে আমরা তো জানি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের নামকরণ কিভাবে করা হয়, ত্রিভুজ এ বি সি ত্রিভুজের এ শীর্ষের বিপরীত বাহু ওই শীর্ষের যে নামে থাকবে তার স্মল লেটারে, মানে হচ্ছে এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে এই বাহু দৈর্ঘ্য হলো বি, আর এই বাহু দৈর্ঘ্য হচ্ছে সি। তার মানে এই হচ্ছে আমাদের বাহু দৈর্ঘ্যগুলো এখানে আসছে। তার মানে এখানে যে বাহু দৈর্ঘ্যগুলো আছে সেগুলো কার সাথে রিলেটেড, ত্রিভুজের শীর্ষবিন্দুর সাথে রিলেটেড। এই যে এবিসি ত্রিভুজটা যে আছে, যে এবিসি ত্রিভুজটা, সেই ত্রিভুজটার শীর্ষবিন্দুর সাথে রিলেটেড। তাহলে এখানে আমাদের অ্যাঙ্গেলগুলো যে পাইছি, মনে করো আমি পি বলের যে অ্যাঙ্গেলটা পাইছি সেই অ্যাঙ্গেলটা হচ্ছে এটা, যে কিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, মানে হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেলটা। আমরা একটা অ্যাঙ্গেল নিয়ে কথা বলি, পরে বাকিগুলো অনুরূপভাবে লিখতে পারবো। এই অ্যাঙ্গেলটা, তাও কেমন, আমাকে কি করতে হবে, এই অ্যাঙ্গেলটাকে যে কোনো একটা শীর্ষ দিকে কনভার্ট করতে হবে। মূল কথা হচ্ছে আমাদের উদ্দেশ্যটা কি, আগে উদ্দেশ্যটা বুঝি, তারপর অঙ্কটা করতে সহজ হবে। মানে একটা ত্রিভুজের যে কোনো একটা অঙ্ক যদি পারো, তাহলে ত্রিভুজের সকল অঙ্ক পারবা। মানে আমাদের সকল ত্রিভুজের ক্ষেত্রে, মানে অন্তঃকেন্দ্র বলুক, পরিকেন্দ্র বলুক, লম্বকেন্দ্র বলুক, তিনটার ক্ষেত্রে একই উদ্দেশ্য, একই কথা থাকে। কি উদ্দেশ্য, যে আমাকে এই যে দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল যেটা আছে, যে বি ও সি, এই যে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেলটাকে
হয় বিতে, না হয় সিতে, না হয় এতে। এখান থেকে বিটা না, হ্যাঁ এতে কনভার্ট করতে হবে, এতে কনভার্ট হবে, তার মানে আমাদের বি এ সিতে কনভার্ট করতে হবে। ক্লিয়ার? মানে মূল কথা হচ্ছে ত্রিভুজের শীর্ষকোণ আমাদের আনতে হবে। তাহলে এখন আমরা অ্যাঙ্গেলগুলো বের করি, এটা তোমরা একটু লিখে নিবা, মানে খাতায় লিখে দেখাইতে হবে। তাহলে একটা জিনিস চিন্তা করো যে এখান থেকে আমি যদি একটু চিত্রটা তোমাদের আলাদাভাবে বুঝাই, যে এখান থেকে আমরা যদি এটা লিখি, ধরো এই হচ্ছে আমাদের বৃত্তটা, এই ছিল আমাদের বৃত্তটা, বৃত্তের এটা হচ্ছে কেন্দ্রটা, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, যেটা আমি নাম দিচ্ছি হলো বি, আর হচ্ছে সি, মানে হচ্ছে হলো বিসি বাহু, মূল কথা হচ্ছে বিসি বাহুটা। ক্লিয়ার? তাহলে এখান থেকে যদি আমি এই কেন্দ্র যোগ করি, এটা হচ্ছে কেন্দ্র আমার ওটা, ঠিক আছে, কেন্দ্রটা যোগ করি, তাহলে কি আমি বলতে পারি যে এই কোণটা হচ্ছে এই বিসি চাপের উপর, এই বিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ। ক্লিয়ার? আবার এই যে এখানে একটা কোণ আছে এ বিন্দু, সেটা হচ্ছে আমাদের এ কোণ। ঠিক আছে, এখন আমরা এখানেও একটা কোণ উৎপন্ন হয়েছে, যেটা হচ্ছে এই বিসি চাপের উপরে কি বৃত্তস্থ কোণ। তাহলে আমরা একটু লিখে নিই, যে মনে করি না যে এখান থেকে লিখো, যে এই পাঁচটা তোমরা খাতায় লিখে নিবা। ঠিক আছে, যে এখান থেকে বিসি চাপের উপর দণ্ডায়মান, বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, কোণ কত? বিএসি, বিএসি। ঠিক আছে, বিএসি এই চাপের উপরে দণ্ডায়মান। ক্লিয়ার? আমি চিত্রতেই দেখাচ্ছি চাপটা কোনটা, এই হচ্ছে আমাদের চাপটা। ঠিক আছে, এই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। এরপরে এবং কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কত? কেন্দ্রস্থ কোণ হচ্ছিল বিওসি, বিওসি। ঠিক আছে, এ হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি? সুতরাং আমরা বলতে পারি যে কোণ বিওসি ইজ ইকুয়াল টু হচ্ছিল 2 ইন্টু কত? 2 ইন্টু কোণ বিএসসি, বিএসি, বিএসসি, এটা আমরা বলতে পারি। যেটাকে আমরা লিখতে পারি যে 2 ইন্টু বিএসসি মানে ত্রিভুজের শীর্ষকোণ, যেটা আমরা লিখতে পারি 2 ইন্টু কত? এ, 2a লিখতে পারি। তাহলে আমরা বা এটাকে আমরা কোণ বিওসি, এই কোণটাকে আমরা 2a লিখতে পারি, 2a। কেন? শীর্ষকোণ আমাদের লেটার দিয়ে প্রকাশ করা যায়। তাহলে আমরা কোন যুক্তিতে লিখলাম? সেই যুক্তিটা হচ্ছে যে একই চাপের উপরে দণ্ডায়মান, একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান। কথাটা আরেকবার ঘুরাই বলি, যে একই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, একই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আবার এইভাবে বলতে পারি যে একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান। আমি লিখে দিচ্ছি, একটু দেখো, যে একই চাপের উপরে দণ্ডায়মান, কোথায় লিখবো? এই জায়গায় লিখবো, যে একই চাপের উপরে, এটা তোমরা একটু লিখে নিতে পারো, যে একই উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, এই যে হলো আমাদের থিওরিটা। এই থিওরিটা হচ্ছে 9-10 জেনারেল ম্যাথে বৃত্ত অধ্যায়ের আমাদের 22 নম্বর উপপাদ্য মনে হয়েছিল। এই 22 নম্বর উপপাদ্যের প্রমাণটা হচ্ছিল এটা। ঠিক আছে, যে একই চাপের উপরে দণ্ডায়মান যে আমাদের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, একই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, এই হচ্ছে আমাদের থিওরিটা। তাহলে এখান থেকে আমরা যেটা পাইলাম যে এই হচ্ছে আমাদের কাজ। তাহলে এখন আমরা অনুরূপভাবে কি বলতে পারবো? যে অনুরূপভাবে এই পাশে এসে পড়ো, যে অনুরূপভাবে আমরা বলতে পারি যে ও হচ্ছে আমাদের পরিকেন্দ্র, এবিসি চাপের উপরে দণ্ডায়মান এটা। তাহলে আমরা এটা পাইলাম, তাহলে এটা মুছে দিলাম, যে আমাদের এটার প্রয়োজন নাই। অনুরূপভাবে আমরা এই কথাটা লিখে দিই, কোথায় লিখবো? এখানে লিখি, তোমরা একটু বুঝে নিও যে অনুরূপভাবে কথাটা আমরা এই জায়গায় লিখতেছি। ঠিক আছে, মনে করো এই জায়গায় লিখতেছি। তাহলে অনুরূপভাবে আমি যখন কোণ বিওসি নিছি, মানে এই কোণ নিছি, তখন এই কোণের বিপরীতে যে শীর্ষ আছে সে কোণ পাইছি। তাহলে আমি যখন এই কোণ নিব, মনে করো যে আমি এই কোণ নিচ্ছি, ঠিক আছে, মনে করো যে আমি এই কোণটা নিচ্ছি, তখন এই কোণের বিপরীত শীর্ষকে সি। তাহলে আমরা নিব যে এ ও বি, কোণ এ ও বি ইকুয়াল টু কত? 2c, এটা পাবো। এরপর যদি আমি এখন এই কোণ নেই, মনে করো যে এই কোণ নিয়ে কাজ করতেছি, তো এখানে বিপরীত শীর্ষ কত? বি, তার মানে এ ও সি। তাহলে কোণ এ ও সি ইকুয়াল টু কত পাবো? 2b। ক্লিয়ার? এ হচ্ছে আমাদের অনুরূপভাবে কাজটা। ঠিক আছে, তাহলে অনুরূপভাবে আমরা এই দুইটা লাইন লিখে নেব নিচে। ঠিক আছে, নিচে পেজ নাই, এখন আমি লিখতে পারতেছি না, তোমরা লিখে নিও। তো এখন আসো আমরা মানগুলো বসায় দেই, যে পি বাই কত আসবে? সাইন। তাহলে সাইন এই কিউ আর কোণকে কি লেখা যায়? কিউ টু পি আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে বিওসি, তার মানে কোণ বিওসি ইকুয়াল টু হচ্ছিল কিউ বাই সাইন, পরে কত আসবে? কার মধ্যবর্তী অ্যাঙ্গেল? যে আমাদের পি এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, পি এবং আর, পি আর হচ্ছে এটা, যার মানে এ ও সি, তার মানে এ ও সি ইকুয়াল টু হচ্ছিল আর বাই কত? সাইন, আমাদের যেটা আসবে সেটা হচ্ছে পি কিউ, পি এবং কিউ, তার মানে এ ও বি
কোণ হচ্ছিল এ ও বি। এই পর্যন্ত আমরা আসলাম। এরপর এখন মানগুলো বসায় দিই। তার মানে পি বাই সাইন কত বি ও সি সমান কত পাইছি 2a। তার মানে লেখো 2a ইজ ইকুয়াল টু কিউ বাই সাইন আমরা এ ও সি কত পাইছি, এ ও সি হচ্ছে 2b। তার মানে হলো 2b ইকুয়াল টু আর বাই সাইন কত, সাইন হচ্ছিল এ ও বি মানে হচ্ছে 2c। এটাকে আমরা এভাবে লিখতে পারি। পরবর্তীতে কাজটা কি, যে আমাদের যাইতে হবে কোথায়, বাহুর দৈর্ঘ্য। আমাদের যাইতে হবে কোথায়, বাহুর দৈর্ঘ্যতে। ঠিক আছে, এই যে বাহুর দৈর্ঘ্যতে সম্পর্ক, আর এখানে একটা সুন্দর সম্পর্ক আছে, সেই সম্পর্কটা একটু দেখো, আমি তোমাদেরকে একটু স্মরণ করে দিই। তাহলে আমি এটা মুছে দিলাম, যে আমরা এটা মুছে দিলাম, তোমরা এটা লিখে রাখবা। তাহলে আমরা এখান থেকে সুন্দর একটা সম্পর্ক আনতে পারি। যেরকম আমরা দেখো কজের একটা সূত্র জানি, কজ এ ত্রিভুজের ত্রিকোণমিতি উচ্চতর গণিত প্রথম পথে ত্রিকোণমিতি 7 নম্বর অধ্যায়ের লাস্টের যে অনুশীলনীতে, সেখানে আমাদের কজের কোসাইন সূত্রগুলো ছিল। কজ ইকুয়াল টু যেটা ছিল সেটা হচ্ছিল যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই হচ্ছিল 2bc, এটা ছিল। এরপর হচ্ছিল কজ বি, এটা ইকুয়াল টু কি ছিল, এটা ইকুয়াল টু ছিল হলো বি স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই হচ্ছিল 2ac। এরপরে ছিল কজ সি, কজ সি ইকুয়াল টু কত ছিল, যে সি স্কোয়ার মাইনাস এখানে হবে হলো বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, এরপর 2ab। এই সূত্রগুলো কিন্তু আমরা জানতাম। তাহলে এখানে যে সম্পর্কটা আছে একটু ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কোথায়, যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এই সম্পর্কটা এখানে আসে না, তাহলে আমরা এই সম্পর্কটা এখানে ইউজ করতে পারবো। সুন্দর একটা সম্পর্ক আছে। তাহলে আমাদের এই উদ্দেশ্যের যদি লক্ষ্যে যাই, তাহলে আমাকে কি আনতে হবে, কজে অনুপাত আনতে হবে, কজে অনুপাত। তাহলে আমরা এখানে সাইন 2 এর সূত্র ভাঙিয়ে দিব, তাহলে কজে আসবে। তাহলে সাইন 2 এর সূত্র কি, 2 সাইন এ ইন্টু কত কজ এ। ঠিক আছে, এরপর ইকুয়াল টু কিউ বাই, এখন আমরা সাইন 2b এর সূত্র ভাঙবো, একই সূত্র, সাইন বি ইন্টু হলো কজ বি। এরপর এখানে একই সূত্র, আর বাই কত, আর বাই হচ্ছিল 2 সাইন সি ইন্টু হচ্ছিল কজ সি। এই হলো আমাদের সূত্রটা। এখন আমাদের কজের মান তো এটা আমরা পাইলামই। এখন আমরা এই যে সূত্রগুলো লিখতেছি, কোথায় থেকে লিখতেছি, এটা কিন্তু এই যে এবিসি ত্রিভুজে, কজ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কিন্তু আমরা এটা জানি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এখানে যে একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি, এর ক্ষেত্রে কিন্তু এই সূত্রগুলো। তাহলে এটা হচ্ছে আমাদের কোসাইন সূত্র। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কোসাইন সূত্রগুলো হচ্ছিল এটা। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে সাইন সূত্রটা কি ছিল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে সাইন সূত্রটা ছিল হলো, আমরা যদি সাইন সূত্রটা লিখি, যে এ বাই কত সাইন এ নাকি ইকুয়াল টু বি বাই সাইন বি, কিভাবে আসলো, বাই সি বাই সাইন সি। ঠিক আছে, ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছিল 2r। এই 2rটাকে ছিল এখানে, এটাকে বিটাকে সাইন এটাকে, এটা হচ্ছে যে এবিসি একটা ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ এবিসি যদি তুমি নাও, আমরা এখানে এবিসি ত্রিভুজটা আছে। ঠিক আছে, এই হলো এ, এই হলো বি, এই হলো সি। আমরা বলছি এটা হচ্ছে এ বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে বি বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে সি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা বলতে পারি সাইন সূত্রটা ছিল যে কোনো ত্রিভুজের, যে কোনো একটা ত্রিভুজের যে কোনো বাহুর দৈর্ঘ্য, তার মানে এই বাহুর দৈর্ঘ্য তার বিপরীত শীর্ষের যে কোণ উৎপন্ন করে তার সাইন অনুপাত, তার সাইন অনুপাত সমান কার সমান, ওই ত্রিভুজের যে পরিবৃত্ত হবে, ওই ত্রিভুজের যে পরিবৃত্ত হবে তার ব্যাসের সমান, ওই ত্রিভুজের যে পরিবৃত্ত হবে তার ব্যাসের সমান, তাদের সাইন অনুপাত। মানে যে কোনো বাহু, তাহলে আমরা এ বাহু তার বিপরীত শীর্ষ এর সাইন অনুপাত, বিপরীত শীর্ষ যে কোণ উৎপন্ন করে তার সাইন অনুপাত, এভাবে প্রত্যেকটা বাহুর যে আসবে তার সমান হবে, অনুপাতের সমান হবে ওই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসের সমান, পরিবৃত্তের ব্যাসের সমান। এটা ছিল আমাদের সাইন সূত্রটা। আমাদের এই সেম অনুসরণী, আমাদের ত্রিকোণমিতির সেম অনুসরণী সাইন সূত্রটা। এই দুই সূত্রগুলো ইউজ করি আমরা এখানে কাজটা করব। তাহলে এখন যদি আমি সূত্রগুলো অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে দেখো আমি একটু কাজ করতে পারি, যে আমরা এই অংশটুকু আর এই অংশটুকু নিয়ে কি করে লিখতে পারি না, যেহেতু এটা সমান এটা সমান এটা, তার মানে এটা সমান এটা। তাহলে এখান থেকে কি পাবো, এখান থেকে আমরা যেটা পাবো, যে এই জায়গায় লিখতেছি দেখো, যে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, এখান থেকে সমাধান করি, যে এটা যে এ বাই কত সাইন এ বাই সাইন এ ইকুয়াল টু কত 2r, এটা আমাদের আছে। ঠিক আছে না, তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি, যে সাইন এ ইজ ইকুয়াল টু কত, সাইন এ ইকুয়াল টু দেখো 2r বাই কত এ, নাকি এ বাই 2r, এ বাই 2r। ঠিক আছে, এ বাই 2r এটা লিখতে পারি। ঠিক সাইন বি ইকুয়াল টু কত লিখতে পারবো, সাইন বি ইকুয়াল টু কত বি বাই 2r, তাহলে বি বাই 2r। সাইন সি ইকুয়াল টু কত লিখতে পারবো, সাইন সি ইকুয়াল টু সি বাই 2r। ঠিক আছে, এই প্রত্যেকটা কাজ আমরা করতে পারবো। যদি আমরা এ অনুপাত আর এটা নিয়ে কাজ করি তাহলে বি বাই 2r পাবো, আর যদি এটা আর এটা নিয়ে কাজ করি তাহলে আমরা সি বাই 2r পাবো। ক্লিয়ার? তাহলে এই তত্ত্বগুলো আমরা এখানে বসাই দেবো এখন। ঠিক আছে, তাহলে বসাও।
তাহলে আমরা কি পাবো, যে এখান থেকে আমরা যেটা বসাবো যে বা, হ্যাঁ, যে পি বাই কি বসাবো, পি বাই, আচ্ছা আমরা উপরে বসাই কারণ সমাধান করবো তো, আচ্ছা এখানেই বসো, পরে দেখাচ্ছি। যে 2 × 2 তো থাকলোই, সাইনের মান কত পাইছিলাম, সাইনের বাই লেখাবো যে কত আসবে a/2r, ঠিক আছে। এরপর কজের মান কত লিখবো, কজে হচ্ছিল আমাদের এটা, যেটা হচ্ছিল b² + c² মাইনাস কত a², ঠিক আছে না, বাই কত, বাই হচ্ছিল 2bc, এটা আসলো। ওকে, তার মানে ইকুয়াল টু আমরা লিখবো q বাই কত লিখবো, 2 তো থাকবেই, সাইন বি মানে হচ্ছে b/2r ইন্টু কত cos b হচ্ছে হলো a² + c² মাইনাস কত b² বাই কত 2ac, এটা আসলো সমান সমান আমরা এখন যেটা লিখবো r বাই সেটা কত লিখবো, 2 তো থাকবেই, সাইন সি মানে হচ্ছে c/2r, ঠিক আছে, ইন্টু আরেকটা থাকে সেটা হচ্ছে কত cos c এর মান কত a² + b² মাইনাস c² বাই কত, বাই হচ্ছে 2ab। তাহলে এটা এখন তোমরা লিখে নিও, এটা লিখে নাও, আমি মুছে দিই, ঠিক আছে। এতটুকু আমাদের আর প্রয়োজন নাই, যে এটা আমরা পরে আর প্রয়োজন নেই, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, এটা আমাদের সমাধান করতে হবে। তাহলে এটা আমাদের একটু সমাধান করে দেখো। তাহলে সমাধানের মধ্যে আমরা যে কাজটা করতে পারি, যে দেখো যে 1/2 আর 2 কাটতে পারি, প্রত্যেকটার ক্ষেত্রে 2 কাটিয়ে দিতে পারি, ঠিক আছে। আরেকটা কাজ করি, 2 না কাটলে আরেকটু সুবিধা হবে, সেটা হচ্ছে আমরা 2 আর 2 যেহেতু গুণাকারে আছে, 2 আর 2 কাটিয়ে দাও, প্রত্যেকটাতে 2 কাটিয়ে দাও। আরেকটা জিনিস লক্ষ্য করো যে এখানে এই যে এতটুক 1/2r, ঠিক আছে, আর এখানেও কত 1/2r, আবার এই জায়গাও কত 1/2r, কি করতে পারি, উভয় পক্ষ থেকে বাদ দিতে পারি, উভয় পক্ষ থেকে এতটুকু অংশ করে কি বার করতে পারি, বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা 2 তো আগেই বাদ দিয়ে দিছি, 2 আগেই বাদ, এই 2 আগে বাদ হয়েছে, এরপরে আমরা বাদ দিয়ে দিলাম এখন কত, যে 1/2r, এই যে 1/2rটা উভয় পক্ষ থেকে আমরা বাদ দিয়ে দিতে পারি, ক্লিয়ার। তাহলে এটা আমরা উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিলাম 1/2r, ঠিক আছে। তাহলে এখান থেকেও আমরা 1/2rটা উভয় পক্ষ থেকে বাদ, ক্লিয়ার। তাহলে এখানে যেটা থাকে সেটা হচ্ছে এ। আর এখন আমরা যে কাজটা করব, যে এখানে আসলে পি বাই এত, তাহলে একটা কাজ করি যে সমান সমান, এটা তো নিচেই চলে আসবে, আর এটা এখানে ইন্টু, ঠিক আছে। তাহলে এটাও নিচে চলে আসবে, এটা ইন্টু, এটা ইন্টু না সরি, এই যে এটা ইন্টু, এটা গুণাকারে থাকবে, তাহলে এটা আমাদের গুণাকারে থাকবে, এটা নিচে চলে আসলো। এখন আমাদের প্রমাণের সুবিধার জন্য এখানে একটা এ গুণ দিব, আর এখানে একটা আগে ছিল আর একটা উপরে গুণ দিতে হবে, তার মানে এখানে এ গুণ দিয়ে দিলাম, আর এখানেও আমরা একটা বি, এখানে একটা বি গুণ দিয়ে দিব, যে একটা বি গুণ দিয়ে দিব, এখানে একটা কি করবো বি গুণ দিব, আর এখানে একটা সি গুণ দিব, এখানে একটা সি গুণ দিব, এই কাজটা করলাম সমাধানটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যে কাজটা করতে পারি এখন, তাহলে দেখো এখন 1/abc মানে 1 যে abcটা আছে সেটা কিন্তু উভয় পক্ষ থেকে এখন বাদ দিতে পারি, যে 1/abc উভয় পক্ষ থেকে 1/abc আছে সেটা এখনও বাদ দিয়ে দিতে পারি। বাদ দেওয়ার পরে এখানে দুইটা থেকে কি হয়, a² হয়, a², আর এখানেও কত দুইটা বি, তার মানে কি হয় b² হয়, ঠিক আছে। আর এখানে দুইটা সি মানে হচ্ছিল c², ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রমাণটা। তাহলে এই হলো আমাদের প্রমাণটা, p/a² ইন্টু, যে এখানে b² হবে, সরি এখানে b² হবে, হ্যাঁ p/a ইন্টু, দেখো তাহলে প্রমাণ হয়ে গেছে, আমাদের আর কোনো কাজ নাই, যে p/a² ইন্টু b² + c² - a², p/a² ইন্টু কত b² + c² - a², এরপরে q বাই কত b² ইন্টু a² + c², a² + c² - b², এরপর হলো c² ইন্টু a² + b² - c²। তাহলে এটা হচ্ছে প্রমাণিত, ঠিক আছে। তাহলে কাজটা আমাদের কি করা হয়েছে, একটু ভালো করে লক্ষ্য করবে, কাজটা কি করা হয়েছে আমাদের এখানে, যদি ত্রিভুজের কথা বলে, তাহলে ত্রিভুজের কথা বললে আমাদের দেখতে হবে যে বলগুলো একই দিকে বা সমান্তরাল বিমুখী বা সমান্তরাল সমমুখী কিনা, আরেকটা হচ্ছে বলগুলো আমাদের তিনটা রেখা বরাবর ক্রিয়া করতেছে কিনা। যদি তিনটা রেখা বরাবর ক্রিয়া করে তাহলে আমরা লামির উপপাদ্য প্রয়োগ করব, আর যদি বিভিন্ন তিনটা একই দিকে থাকে, তিনটা ভিন্ন রেখা বরাবর ক্রিয়া করে কিন্তু সমান্তরাল থাকে, এখানে বলগুলো কিনা সমান্তরাল না, ঠিক আছে, ওইখানেও আমাদের সমান্তরাল হবে কিন্তু ভিন্ন রেখা বরাবরই ক্রিয়া করবে, তখন আমরা তৃতীয় অনুশীলনী সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে কাজ করব। পরবর্তীতে আমাদের লম্বকেন্দ্র, পরিকেন্দ্র বা এই যে কি কয় অন্তকেন্দ্র, তিনটাই যে কোনো তিনটা দেওয়া হবে, যদি ত্রিভুজ রিলেটেড অঙ্ক আসে দুই অনুশীলনীর ক্ষেত্রে আমাদের কোণগুলোকে কি করতে হবে, কনভার্ট করে শীর্ষ কোণে নিতে হবে, ঠিক আছে। দুজি আমাদের ত্রিকোণমিতিক অনুপাত থাকে, ক্লিয়ার। আর ত্রিভুজ রিলেটেড আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত রিলেটেডই আসে, কোনো বাহুদৈর্ঘ্য অনুপাত বা অন্য কোনো অনুপাত নিয়ে আমরা আলোচনা করতে বলে আর কি। তাহলে আমরা এই কাজগুলো করবো, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আসো আমাদের পরবর্তী কোয়েশ্চেনে কি বলা আছে, যে গ নম্বর কোয়েশ্চেনে, যে 2 নং হতে PQ বল দুইটি S পরিমাণ বৃদ্ধি করলে, 2 নং কোনটা, এটা
সরি এটা তো বলি নাই 2 নং, এটা হচ্ছে 2 নং আমাদের, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 নং, মন থাকার জন্য এটা হচ্ছে 2 নং, ঠিক আছে। তাহলে 2 নং হলো এটা, এটা হচ্ছে পি কিউ, পি এবং কিউ দুইটা বল, ঠিক আছে, এই যে পি এবং কিউ দুইটা বল, হ্যাঁ, দুটিকে এস পরিমাণ বৃদ্ধি করলে যদি লব্ধি সি বিন্দু হতে, তাহলে এই পি কিউ বল দুইটা যখন ছিল তখন এদের লব্ধি ছিল সি বিন্দুতে, বলা আছে উদ্দীপকে বলা আছে। ধর আমি ক নম্বর কোয়েশ্চেনটা মুছে দিলাম, ঠিক আছে, এই যে এতটুকু মুছে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের লব্ধিটা যে সি বিন্দুতে, এটা কিন্তু বলাই আছে যে এটা লব্ধি, উদ্দীপকে বলা আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে পি কিউ বল দুইটা লব্ধি সি বিন্দুতে। এখন যদি আমরা বল দুইটাকে বৃদ্ধি করি তাহলে লব্ধি সি থেকে কোন বিন্দুতে আসবে? ডি বিন্দুতে আসবে। সি লব্ধি সি বিন্দু থেকে ডি বিন্দুতে আসবে। তাহলে প্রমাণ করতে হবে যে সিডি মানে এখান থেকে সে কতটুকু সরছে এই দূরত্বটা বের করতে হবে। সিডি এর পরিমাণটা হচ্ছে এতটুকু, এটা আমাকে প্রমাণ করে দেখাইতে হবে। ওকে, তাহলে আসো যে আমরা একটু বর্ণনা অনুসারে চিত্রটা আঁকি। তাহলে এখন আমাদের চিত্রটা কি? চিত্রটা হচ্ছিল একটা রেখা তোমাকে দেওয়া আছে, মনে করো এই হচ্ছে আমাদের রেখাটা, রেখাটার এই বিন্দুটা হচ্ছে, এই বিন্দুর নাম নাই, এই বিন্দুর নাম আছে, সেটা হচ্ছে বি বিন্দু। এখানে একটা বল উপরের দিকে কাজ করতেছে, সেটা হচ্ছে আমাদের কি বল? কিউ বল, ঠিক আছে। আর একটা বল এ বিন্দু এই জায়গায় আছে, এই জায়গায় একটা বল নিচের দিকে কাজ করতেছে, সেটা হচ্ছে আমাদের এ বিন্দু, একটা হচ্ছে আমাদের পি বল। ক্লিয়ার? দুইটা বল, একটা হচ্ছে এ বি বিন্দুতে কি করতে, আচ্ছা এখান থেকে আমরা এটা মুছে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করো একটা দণ্ড, আমি তোমাকে যেমনি বোঝাচ্ছি সেটা হচ্ছে মনে করে একটা দণ্ড, এ বি একটা রেখা, ঠিক আছে। এ বি রেখার এ ও দুইটা বি বিন্দুতে দুইটা বল পি কিউ কি ক্রিয়াশীল, সহজ কথা ধরে পি কিউ ক্রিয়াশীল। আরেকটা কথা বলা আছে দেখো যে পিটা কিন্তু কিউ থেকে বড়, পিটা কিন্তু কিউ থেকে বড়, এই কথাটাও তোমাকে কি আছে বলা আছে, পি বলটা কিউ থেকে বড় বল, পি বলটা কিউ থেকে বড় বল, এই কথাটাও তোমাকে এখানে বলা আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখবো যে আরেকটা কাজ করি, লেখার আগে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে বলের লব্ধিটা কি হবে। তাহলে আমরা সদৃশ সমান্তরাল বলের যে অনুসরণী, সেই অনুসরণ থেকে আমরা জানি যে দুইটা বল যদি বিসদৃশ হয়, বিসদৃশ সমমুখী বল, বিসদৃশ সমমুখী বল হলে এর ক্রিয়াবিন্দু মানে লব্ধি ক্রিয়াবিন্দু বল দুইটার কি হবে? বাহিরে হবে। যদি দুইটা বল বিসদৃশ কি হয়? বিসদৃশ সমান্তরাল মানে সমান্তরাল বিমুখী বল, সহজ কথা যেটা সমান্তরাল বিমুখী, একটা যেদিকে ক্রিয়া করবে অপরটা তার বিপরীত দিকে ক্রিয়া করবে, এটাকে বিমুখী বলে, কেউ আবার অসদৃশ্য বলে বল বলে। সমান্তরাল হয় বল দুইটা কি হইতে হবে? অবশ্যই সমান্তরাল হইতে হবে। বল দুইটা সমান্তরাল হইতে হবে, তখন এদের ক্রিয়াবিন্দুটা কি হয়? বল দুইটার বাইরে হয়, মানে সহজ কথা বল দুইটা যে দুইটা বিন্দুতে ক্রিয়া করবে ওই দুইটা রেখার বহিস্থ কোনো বিন্দুতে কি করবে? একই রেখা বরাবর বহিস্থ কোনো বিন্দুতে কি করবে? ক্রিয়া করবে, ঠিক আছে। তাহলে বহিস্থ কোনো বিন্দুতে ক্রিয়া করবে। এখন কথা হচ্ছে যে বহিস্থ কোনো বিন্দু, এখন তো আমরা ইচ্ছা করলে এদিকেও নিতে পারি আবার এদিকেও নিতে পারি, মানে যে রেখা বরাবর বল দুইটা ক্রিয়া করবে ওই রেখা বরাবরই বহিস্থ কোনো বিন্দুতে ক্রিয়া করবে, তাহলে এদিকেও নিতে পারি এদিকেও নিতে পারি, ঠিক আছে না। তখন আমরা কোন দিকে ক্রিয়াবিন্দুটা হবে সেটাও থিওরিতে বলা ছিল, সেটা ছিল দুজি বড় বলের দিকে, বড় বলটা যেদিকে থাকবে সেই দিকের বহিস্থ দিকে কি করবে? ক্রিয়া করবে। তাহলে এখানে আমাকে প্রশ্নে বলাই আছে বড় বল কোনটা? পি বল। তাহলে আমাদের ক্রিয়াবিন্দুটা কোন দিকে হবে? আমাদের ক্রিয়াবিন্দুটা এদিকে হবে না, আমাদের ক্রিয়াবিন্দুটা এদিকে হবে। তাহলে ধরে নিচ্ছি ক্রিয়াবিন্দুটা হচ্ছে আমাদের এ বিন্দু, যেটা প্রশ্নেই বলা আছে সি বিন্দু, প্রশ্নে তোমাকে বলে দিচ্ছে সি বিন্দু, তারপর আমি তোমাকে একটু বুঝাই বললাম সি বিন্দু। এটা হচ্ছে এ বি এর লব্ধি, লব্ধি সি বিন্দুতে ক্রিয়াশীল, ঠিক আছে। তাহলে আপাতত এই পর্যন্ত থামো, এই পর্যন্ত আমরা কাজটা শেষ করি, পরবর্তীতে আমরা বাকি অংশটুকুতে যাচ্ছি। তাহলে এখন থেকে আমরা যেটা লিখবো যে গ নম্বর কোয়েশ্চেন না, হ্যাঁ গ নম্বর কোয়েশ্চেন এখন আমরা যেটা লিখবো যে গ নম্বর কোয়েশ্চেনে বলা আছে মনে করি এ ও বি বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ দুইটি, পি ও কিউ, এখানে একটু ব্র্যাকেটে বলে দাও যে পিটা কিউ থেকে বড়, এটা একটু বলে দাও। পি কিউ ক্রিয়ারত পি কিউ বলদ্বয়ের লব্ধি, পি কিউ বলদ্বয়ের লব্ধি সি বিন্দুতে ক্রিয়াশীল, সি বিন্দুতে ক্রিয়াশীল, এই কথাটা আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো যে সি বিন্দুতে ক্রিয়াশীল, এরপর আমরা লিখতে পারি সুতরাং যে সদৃশ নাকি বিসদৃশ সমান্তরাল, সরি সদৃশ না, বিসদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে যে কোনো বল তাহলে পি বল তার সাথে গুণফল কি আসবে? এই বল যে বিন্দুতে ক্রিয়া করছে সে বিন্দু থেকে লব্ধির ক্রিয়াবিন্দু পর্যন্ত দূরত্ব, লব্ধির ক্রিয়াবিন্দু পর্যন্ত দূরত্ব মানে হচ্ছিল সি ইকুয়াল টু হচ্ছে অপর বল মানে হচ্ছিল কিউ বল, তাহলে কি আসবে ইন্টু ওই বল যে বিন্দুতে ক্রিয়া করছে সে বল কি বিন্দুতে ক্রিয়া করছে? বি বিন্দুতে ক্রিয়া করছে, ওই ক্রিয়া বিন্দু থেকে
লব্ধির ক্রিয়া বিন্দু পর্যন্ত দূরত্ব মানে কত বিসি, ঠিক আছে, তার মানে বিসি, এটা হলো কাজটা। তাহলে এখান থেকে একটু সমাধান করো, সমাধান করলে বলগুলোকে এক পাশে আনো, পি বাই কিউ ইকুয়াল টু যেটা আসে যে বিসি বাই হচ্ছিল এসসি। এখন আমাদের কাজটা কি, আমাদের কাজটা যেটা হচ্ছে যে এখানে কিছু ওয়ান কাইন্ড অফ মুখস্থ কাজ করতে হয়, মুখস্থ কাজ করতে পারো যে এখানে যে কাজটা করতে হবে যে বিসি বাই এসসি, তার মানে আমাদের দরকার হচ্ছিল এসসি, এসসি আনতে হবে, এসসি তো আসি, এরপরে বিসি এবি আনতে হবে। এবি কিভাবে আনবো, আমরা যদি বিসি থেকে এসসি বিয়োগ করে দিই, তার মানে বা এখান থেকে সমান সমান দিয়ে লিখতে পারো, কোনো প্রবলেম নেই। আমরা যদি উপরে বিয়োজন করি পি মাইনাস কিউ, ঠিক আছে, বাই হচ্ছিল কিউ, তাহলে বিসি মাইনাস এসসি, ঠিক আছে, বিয়োজন করতে হবে এসসি, তার মানে বিসদৃশ হইলে আমাদের যেটা আসে, সদৃশ হইলে আমাদের যোগ করতে হয়, মানে যোজন করতে হয়। এই এতটুকু মাথায় রাখো, যে এই জিনিসটা একটু মাথায় রাখো শর্টকাটে, যে যদি সদৃশ বল সমান্তরাল বলের ক্ষেত্রে করতে হয়, তাহলে যে আমরা এখানে যে কাজটা করি সেটা যোজন করতে হয়। হ্যাঁ, উপরে অথবা নিচে যেখানে করো এক পাশে যোজন করলে হবে, যোজন বিয়োজন একসাথে না, উপরে অথবা নিচে লবে বা হরে যে জায়গায় এক জায়গায় যোজন করলে হয়। আর এটা হচ্ছে আমাদের উদ্দেশ্যটা কি সেটা হবে, কারণ আমাদের এখানে এবি আছে, এবি আনতে হবে, বুঝতে পারছো, এখানে আমি এবি আনার জন্য এখানে করছি। আর বিসদৃশের ক্ষেত্রে বিয়োজন করতে হয়, তাহলে আমরা বিসদৃশে এবি আনার জন্য বিয়োজন করতেছি। তাহলে এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে বা পি মাইনাস কিউ বাই হচ্ছিল কিউ ইকুয়াল টু হচ্ছিল যে বিসি মাইনাস এসি, তার মানে দেখো এই টোটালটা হচ্ছে হলো বিসি, এখান থেকে আমরা এসি বিয়োগ করে দিচ্ছি, তাহলে কত থাকলো, এবি থাকলো না, যে বিসি হচ্ছে টোটালটা, এখান থেকে এসি পরিমাণ বিয়োগ করে দিচ্ছি, বাদ করে দিচ্ছি, তার মানে এক বি থাকলো না, তাহলে এ বিটা হবে, তার মানে এখানে যেটা আসবে সেটা হচ্ছে এ বি বাই কত এসি। তাহলে এখান থেকে আমরা যেটা বের করবো এসির মানটা বের করে রাখবো, তাহলে এসির মানটা যদি বের করি তাহলে এটা কি আছে গুণাকারে, এটা বাঘ আকারে চলে আসবে, তাহলে আমরা ধরো বা এসিটাকে এই পাশে নিয়ে পড়বো, এসিটাকে উল্টায় এ পাশে নিয়ে পড়বো। আচ্ছা, একটু লাইনটা লিখি যে আমরা এটা সমান সমান এই পাশে লেখো, যে সমান সমান এ বি ইকুয়াল টু কত পি মাইনাস কিউ বাই কত কিউ, এটা লিখতে পারি। তাহলে এখন যদি আমরা এসির মান বের করবো, তাহলে এসির মান যদি বের করি উভয়কে উল্টায় দিই, তাহলে এসি মানে এ সি বাই হচ্ছিল এ বি, উল্টায় দাও, তাহলে বুঝতে সুবিধা হবে, আর তোমরা তো জানোই এগুলো কাজ কীভাবে করতে হয়। তাহলে এই হচ্ছে কাজটা, তারপরে হচ্ছে আমরা এসসি ইকুয়াল টু যেটা পাবো যে কিউ বাই কত পি মাইনাস কিউ বাই কত পি মাইনাস কিউ কত পি মাইনাস কিউ বাই হচ্ছে হলো এবি, এটা হলো আমাদের আসলো, এটা হচ্ছে আমাদের এক নং ইকুয়েশনটা। তাহলে এক নং ইকুয়েশনটা কী পাইলাম একটু লিখে রাখো এখানে, যে এসসি ইজ ইকুয়াল টু আমরা যেটা পাইলাম কিউ বাই কত কিউ বাই পি মাইনাস কিউ ইকুয়াল টু হচ্ছে এবি। এর পরবর্তী অংশটা কি হবে একটু চিন্তা করো। এখন পরবর্তী কথাটা কি বলছে, এই পর্যন্ত আমরা গেলাম, এরপরে বলছে যে পিকিউ বল দুইটিকে এস পরিমাণ বৃদ্ধি করলে, মানে পিকিউ যদি বল দুইটা আসে, মনে করো যে একটা পি বলটাকে আমরা বৃদ্ধি করব, কি পরিমাণ বৃদ্ধি করব, এস পরিমাণে, যে এখান থেকে এই পর্যন্ত ছিল পি, এই পরিমাণ আমরা বৃদ্ধি করছি, ঠিক আছে, তখন এই টোটাল যে বলটা আসছে বা কিউটাকে ছিল আমাদের এটাকেও আমরা কি করলাম একটু এদিকে বর্ধিত করলাম, সম পরিমাণ বর্ধিত করলাম, এই পি বলটাকে যতটুকু বর্ধিত করছি কিউ বলটাকে ততটুকু, তখন বলটা আর পি থাকে না, তখন বলটা কি হয়ে যায় যে আগে অতিরিক্ত পর্যন্ত তো পি ছিল, পরে এস পরিমাণ বর্ধিত করেছে, তার মানে কত হয়ে যায় পি প্লাস এস হয়ে যায় বলটা, আর এটা কি হয়ে যাবে কিউ প্লাস এস হয়ে যাবে, এই বলটা কত হয়ে যাবে কিউ প্লাস এস, ঠিক আছে, কারণ আমাদের আগের বলটা ছিল কত পি, এখন আমরা এস পরিমাণ কি করছি বৃদ্ধি করছি, তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে যে পি প্লাস এস হয়ে যাবে বলটা, এখন আমাদের কি হবে আগে বলটা ছিল কিউ, এখন এস পরিমাণ বৃদ্ধি করে কিউ প্লাস এস, তার মানে এদিকে যে বল কাজ করতেছে এ বিন্দুতে ক্রিয়াশীল, একই বিন্দুতে ক্রিয়াবিন্দু কিন্তু চেঞ্জ করে নাই, আমাদের বলের যে ক্রিয়াবিন্দুটা সেটা চেঞ্জ করে না। দেখো আমাদের প্রশ্নে কিন্তু বলা আছে যে দুই হতে পিকিউ বল দুইটিকে এস পরিমাণ বৃদ্ধি করলে যদি লব্ধি সি বিন্দু হতে ডি বিন্দু, মানে ক্রিয়াবিন্দু চেঞ্জ হয় নাই, কারণ পি বল যে জায়গায় কাজ করছে ওই জায়গায় বলটাকে খালি বৃদ্ধি করা হয়েছে, মানে বলটা বাড়ানো হয়েছে, তার মানে এস পরিমাণ এই জায়গায় আমাদের ক্রিয়াবিন্দু, তখন আমাকে বলছে, তখন স্বাভাবিক সেন্সে বোঝা যাচ্ছে যেহেতু আগের ছোটো বল ছিল, একটু ছোটো বল ছিল, তখন লব্ধি এই জায়গায় এসে, তাহলে এখন যদি বড় বল হয় তাহলে লব্ধিটা একটু এদিকে সরবে, এটা কমন সেন্সে বোঝা যায়। তারপর আমাদেরকে একটু প্রমাণ করে দেখাতে হবে, তাহলে লব্ধিটা শরীরে কি আসবে, এই সি বিন্দু থেকে শরীরে ডি বিন্দুতে আসবে, এটা আমাকে প্রমাণ করতে হবে, লব্ধিটা শরীরে সি বিন্দু থেকে কোথায় আসবে ডি বিন্দুতে আসবে, এটা হচ্ছে লব্ধিটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নতুন লব্ধিটা, আর এটা ছিল আগের লব্ধি তীর চিহ্ন একটা দিচ্ছি কেন, দুইটা হবে, ঠিক আছে, দুইটা, ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ডি বিন্দু, এই লব্ধির মানটা মানে লব্ধিটা এখানে এটা আসলো, ঠিক আছে, তাহলে এখান থেকে যে সিডি যে দূরত্বটা, এই দূরত্বটা আমাকে বের করতে বলছে, ডি পরিমাণ, তাহলে এখান থেকে কি পরিমাণ সরছে যে এস পরিমাণ বৃদ্ধি করলে লব্ধি সি থেকে ডি বিন্দুতে
স্থানান্তরিত হয় তবে প্রমাণ করে যে সিডি ইকুয়াল টু এত। তার মানে আমাদের সিডিটা ইকুয়াল টু কত, এটাই কিন্তু প্রশ্নে আমাকে চাওয়া হয়েছে যে সিডি ইকুয়াল টু কত, এটাই হলো প্রশ্নে আমাকে চাওয়া হয়েছে, মানে কতটুকু সরল। এই প্রশ্নে বিভিন্নভাবে করে, মাঝে মাঝে এখান থেকে দৈর্ঘ্য ডি দেওয়া থাকে, আরও অনেকভাবে দেওয়া থাকে যে এখানে লব্ধি কতটুকু সরল সেটা মান বের করো, এখানে তোমাকে প্রমাণটাও দিয়ে দিচ্ছে, তাহলে প্রমাণ হিসাবে কাজটা করতে হইতেছে আর কি। তাহলে এই ক্ষেত্রে এখন আরেকটা নতুন কেস হলো, তাহলে মানে কথা একই যে এ বি বিন্দুতে কি এর অত পি কিউ, এখন পি কিউ হবে না, তাহলে এ বি বিন্দুতে কি এর অত কি বল হবে, এখন হবে পি প্লাস কিউ, ঠিক আছে। এ বি বিন্দুতে কি এর অত পি প্লাস কত এস, পি প্লাস এস, আরেকটা বল কি ও কত কিউ প্লাস এস, ঠিক আছে, কিউ প্লাস এস, বল দুইটা তাদের লব্ধি সি বিন্দুতে ক্রিয়াশীল না, এখন লব্ধিটা ডি বিন্দুতে ক্রিয়াশীল হবে, এটা এই কথাটাই নিচে লিখবো কি ডি বিন্দুতে ক্রিয়াশীল। এখান থেকে যেহেতু আমাদের পি বলটা বড় ছিল, কিউ বলটা ছোট ছিল, তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু এখন পি প্লাস এসটা কিন্তু বড় হবে কিউ প্লাস এস এর থেকে, কিউ প্লাস এস এর থেকে পি প্লাস এসটা বড় হবে। কেন? কারণ আগে বলটা পি বলটাই বড় ছিল, মানে তুমি যদি মনে করো যে 2 থেকে 3 বড়, 2 থেকে 3 বড় মনে করো, এখন 2 এর সাথে যদি সেম একটা জিনিস যোগ করো, 1 যোগ করো, তাহলে এটাও কিন্তু 3 এর সাথে যদি সেম অংশটা যোগ করো, তাহলে কিন্তু এটা থেকে এই অংশটাই বড় হবে, কেননা 3 থেকে 4 বড়ই, ঠিক আছে। তার মানে এখান থেকে আমাদের যদি সেম সমপরিমাণ বল যোগ করছি, তার মানে পি প্লাস এসটাও কিউ প্লাস এস থেকে কি হবে, বড় হবে, লব্ধি ক্রিয়াবিন্দুটা এদিকেই হবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা এই সেম কাজটাই করব যে লব্ধি বিন্দুতে ক্রিয়াশীল, তখনও আমরা লিখব যে লব্ধির ক্রিয়াবিন্দু হতে, তাহলে এখন আমরা সূত্রটা একটু আরেকবার সাজাই যে এই কাজটাই করব যে আমরা এখন এখান থেকে কি পাই একটু দেখি। ডি বিন্দুতে ক্রিয়াশীল, তাহলে এখান থেকে পি কোন বলটা বড় এটা তো দেখাই দিছি আমরা আগে, এটা নতুন করে বলার কিছু নাই। তাহলে এখান থেকে আমরা লেখো যে আবার সেই সদৃশ সমান্তরাল বলের সূত্র থেকে আমরা জানি, সুতরাং তাহলে কি এখন ক্রিয়াবিন্দু কোনটা, পি বল, পি প্লাস এস বল, পি প্লাস এস, পি প্লাস এস বল, ঠিক আছে, ইন্টু কত হবে, ইন্টু হচ্ছে এ বিন্দুটা, এ বিন্দুতে ক্রিয়াশীল এই বলটা এখান থেকে ডি পর্যন্ত দূরত্ব, ঠিক আছে, ডি পর্যন্ত দূরত্ব মানে হচ্ছিল এডি, এডি ক্রিয়া মানে লব্ধির ক্রিয়া বিন্দু পর্যন্ত দূরত্ব ইকুয়াল টু অপর বল মানে কত কিউ প্লাস এস, কিউ প্লাস এস হচ্ছে আমাদের অপর বল, কিউ প্লাস এস অপর বল, এখান থেকে ইন্টু কত হবে বিডি, ঠিক আছে, বিডি। আশা করি বুঝতে পারছো যে আমরা জানি যে কোনো বল ওই বলের ক্রিয়াবিন্দু থেকে লব্ধি ক্রিয়াবিন্দু পর্যন্ত দূরত্ব, যেহেতু আমাদের লব্ধি এখন নতুন কি হয়েছে ডিতে এসে পড়ছে, আগে ছিল পূর্বে যখন আমাকে বলটা পি ছিল, মনে করো বলটা যখন পি ছিল, পি বল ছিল, তখন আমাদের লব্ধি ছিল সি বিন্দুতে, যখন বল কিউ ছিল, পি কিউ ছিল, তখন লব্ধি ছিল সি বিন্দুতে, এখন বল বৃদ্ধি পায় কি হয়েছে, পি প্লাস এস হয়েছে, কিউ প্লাস এস হয়ে গেছে, তার মানে লব্ধির ক্রিয়াবিন্দু কি হবে, চেঞ্জ হবে, তাহলে চেঞ্জ হয়ে কোথায় এসে ডি বিন্দুতে এসে, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা এখন সমাধান করি যে কি পাবো, সেম আগের মতনই সমাধান, কোনো পার্থক্য নাই, যে বলগুলোকে এক পাশ করো, পি প্লাস এস বাই হচ্ছিল কিউ প্লাস এস, ঠিক আছে, ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু যেটা আসবে সেটা হচ্ছে পি প্লাস এস কিউ প্লাস এস ইকুয়াল টু হচ্ছিল বিডি, বিডি বাই কত এডি, এটা আমরা আনলাম, ঠিক আছে। এখন আমাদের কি আনতে হবে, এবি আনতে হবে, এবি আনতে হবে, এখনও আমরা এবি আনবো, তাহলে এবি আনতে হলে কি করতে হবে, বিডি, বিডি হচ্ছে এত থেকে বাদ দিতে হবে কাকে, এডিকে বাদ দিতে হবে, তার মানে উপরে আমরা বিয়োজন করব, তাহলে উপরে উভয় পক্ষে কত হবে পি প্লাস এস ইন্টু মাইনাস কত কিউ প্লাস এস, ঠিক আছে, বাই হচ্ছে নিচে কিউ প্লাস এস ঠিক থাকবে, এরপরে কি আসবে বিডি মাইনাস কত এডি, ঠিক আছে, বাই নিচে এডি ঠিক থাকবে, ক্লিয়ার, এডি আমাদের ঠিক থাকবে। এর পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে এখান থেকে যদি আমরা ব্র্যাকেট তুলে দিই, তাহলে ব্র্যাকেট তুলে এটা মাইনাস এটা প্লাস হয়ে যায়, তার মানে এস এস কাটা যায় নাকি কি কি কাটা যায়, কি কাটা যায়, ও আচ্ছা হ্যাঁ এস এস তো কাটা যায় না, এখানে তো এটা তো প্লাস ছিল তাই না, প্লাস থাকলে এটা তো মাইনাস হয়ে যাবে, হ্যাঁ মাইনাস, ঠিক আছে, আমাদের এটা মাইনাস হয়ে যাবে, এটা ভুল হয়েছে। তাহলে এখানে যেটা আসে সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের এস এস কাটা যায়, তাকে হচ্ছে পি মাইনাস কিউ, তাহলে হচ্ছে পি মাইনাস কিউ, এরপরে যেটা থাকবে কিউ প্লাস এস থাকবে, ঠিক আছে, কিউ প্লাস এস, আর ইকুয়াল টু এখান থেকে থাকবে বিডি, বিডি হচ্ছে আমাদের এই সম্পূর্ণটা, এখান থেকে এডি বিয়োগ হবে মানে এতটুকু বিয়োগ হবে, থাকবে হচ্ছিল এবি, তার মানে তাকে হচ্ছিল এবি বাই হচ্ছিল এডি, ক্লিয়ার। এরপরে যেটা আসে সেটা একটু উল্টায় দিই, তার মানে তাকে হচ্ছিল কিউ প্লাস এস বাই হচ্ছিল পি মাইনাস কিউ, এরপরে ইকুয়াল টু যেটা থাকে সেটা হচ্ছে এডি বাই কত বি এবি, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করবো এবিটাকে এই পাশে পাঠিয়ে দিব, তাহলে এবিটা যদি এই পাশে আসে তাহলে হবে হলো কিউ প্লাস এস বাই হচ্ছিল পি মাইনাস কিউ ইন্টু হচ্ছিল এবি ইকুয়াল টু কত এডি, তাহলে আমরা এডির মানও পাইলাম, তাহলে এডি ইকুয়াল টু কত পাইলাম, এডি ইকুয়াল টু এডি ইকুয়াল টু এডি 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 ইকুয়াল টু যেটা পাইলাম সেটা হচ্ছে কত কিউ প্লাস এস বাই হচ্ছে হলো
পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে এবি। ঠিক আছে, এটা আমরা পাইলাম। ওকে, তাহলে আমাদের দুইটা মান জানার প্রয়োজন ছিল, দুইটা মান জেনে গেছে। এখন আমাদের পরবর্তী কাজটা হচ্ছে যে এখান থেকে দেখো যে আমাদের পরবর্তী কাজ হলো যে কি বের করা, সিডি বের করা, সিডি বের করা, সিডি, তার মানে সিডি, আমরা সিডি ইকুয়াল টু কত লিখবো এখন? ঠিক আছে, এখন আমরা সিডি ইকুয়াল টু কত লিখবো? সিডি আমরা মান জানি কার? মান জানি হচ্ছে এসির, মান জানি এডির, মান জানি এসির, মান জানি এডির, তার মানে এডি থেকে এসি বিয়োগ করে দিলে হয়ে যাচ্ছে সিডি। এডি থেকে আমরা এসি বিয়োগ করে দিব, তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এডি থেকে যদি এসি বিয়োগ করে দিই, এডির মান কত পাইছি? এডির মান পাইছি হলো কিউ প্লাস এস বাই হচ্ছে হলো পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ। ঠিক আছে, এবি মাইনাস এসির মান কত পাইছি? কিউ বাই কত? পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ ইন্টু কত? ইন্টু হচ্ছিল এবি। তার মানে এখান থেকে তো আমরা একটা কাজ করতে পারি, এবি কমন নিয়ে নিতে পারি। এবি যদি আমরা কমন নিই, মনে করি এবি কমন নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এবি কমন নিলে এখানে লসাগু করলে আসে হচ্ছিল পি মাইনাস কিউ, আর লসাগু পি মাইনাস কিউ কাটা তাকে হচ্ছিল কিউ মাইনাস এস মাইনাস কিউ। ঠিক আছে না, তাহলে তাকে কিন্তু কত? এবি, তাহলে কিউ কিউ কাটা তাকে হচ্ছে মাইনাস এস, আরে প্লাস এস তো, হ্যাঁ প্লাস এস, তাহলে তাকে হচ্ছে হলো প্লাস এস, এস বাই কত? পি মাইনাস কিউ ইন্টু কত? এডি, এডি না এবি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রমাণটা যে সিডি ইকুয়াল টু আমাকে এটাই প্রমাণ করে দেখাইতে বলা হয়েছে। দেখো তাহলে সিডি ইকুয়াল টু কত? এস বাই পি মাইনাস কিউ ইন্টু হলো এবি। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো যে আমাদের গ নম্বর কোয়েশ্চেনটার সমাধানটা। তাহলে এই ছিল যে প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত। আবার এই কোয়েশ্চেনটা কিন্তু আমি আবার বলতেছি, এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকভাবে আসে যে এখান থেকে কতটুকু দূরে সরলো এটা না দেওয়া থাকতে পারে। মনে করো যে এই অংশটুকু না দেওয়া থাকতে পারে, যে এই অংশটুকু নাই, মনে করো যে এটা দেওয়া থাকলো না তোমাকে। ঠিক আছে, তখন তোমাকে প্রমাণ করতে বলবে না, তখন বলবে যে স্থানান্তরিত হয়, তখন সে সি থেকে ডি পর্যন্ত কতটুকু দূরে সরবে এটা বলা থাকতে পারে। তখন আমাদের কোয়েশ্চেন এটাই, তাহলে লাস্টের আনসার এটা আসবে, কতটুকু সমান সরবে। এবং আবার এইভাবেও বলা থাকতে পারে যে পি ও কিউ বল দুটিকে যে এস পরিমাণ বৃদ্ধি করলে যদি লব্ধি সি বিন্দু থেকে ডি পরিমাণ দূরে ডি পরিমাণ দূরত্বে সরে যায়। এখানে যেটা লিখবে যে সি বিন্দু ডি হতে ডি বিন্দুতে বলছে না, তাহলে এখানে বলবে যে সি বিন্দু হতে ডি পরিমাণ সরে যায়, তাহলে কতটুকু সরছে সেটা মানটা বের করতে বলা হতে পারে। এভাবে কোয়েশ্চেনটা বলতে পারে, মানে অনেকভাবে ঘুরাই পেঁচায় বলে আর কি। যাই হোক, আমরা যেভাবে বলে আমরা ইনশাল্লাহ পারবো। তাহলে এই ছিল আমাদের যে কোন বোর্ড? সিলেট বোর্ড 2023 সালের যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনটার সমাধানটা আশা করি বুঝতে পারছো। তার যদি বুঝতে পারো তাহলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে, আর অবশ্যই তোমরা তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখবে, আর অবশ্যই টাইমলাইনে শেয়ার করবে প্লাস তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আমরা পরবর্তীতে কোনো একটা অন্য আরেকটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, সবগুলো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো, এবং প্রথম 4-5টা কোয়েশ্চেন আলোচনা করলেই মনে হয় যে পরবর্তী কোয়েশ্চেনগুলো রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে, খালি জাস্ট লেটারগুলো ভিন্ন আর কি, আর কিচ্ছু না। হ্যাঁ, লেটারগুলো ভিন্ন, যদি লেটারগুলো ভিন্ন তারপরে সমাধান দিতে হয় তাহলে কমেন্টে বলবে, আমি ইনশাল্লাহ সমাধান চেষ্টা করবো। তাহলে আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।